একদিন এক কলেজের এক অধ্যাপক সাহেব কলেজে আসেননি। তো প্রিন্সিপাল সাহেব ভাবলেন যে আজকে একটু ক্লাসে যাই, ছেলে মেয়েদের সাথে কথা বলি, তাদের কলেজ কেমন লাগছে, কোনো সমস্যা আছে কি না শুনে আসি। তো এই ভেবে প্রিন্সিপাল সাহেব ক্লাসে গেলেন। ক্লাসে যেয়ে ছেলে মেয়েদের সামনে প্রথমে একটা গল্প বলা শুরু করলেন। গল্পটা এরকম যে সমুদ্রের মধ্যে একটি জাহাজ চলতে চলতে সমুদ্রের মাঝামাঝি একটি জায়গায় যেয়ে সমস্যা দেখা দিল। তো নাবিক সব যাত্রীদের উদ্দেশ্যে বলল যে এই জাহাজে যে লাইফ বোট আছে, লাইফ জ্যাকেট আছে, এগুলি ব্যবহার করে আপনাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। কারণ আমার আর কিছুই করার নেই, এই মুহূর্তে আমি মেকানিকও ডাকতে পারবো না। আমি নিশ্চিত যে সমুদ্রের মাঝে জাহাজটি ডুবে যাবে। আপনাদেরকেই লাইফ জ্যাকেট, লাইফ বুটগুলি ব্যবহার করে বাঁচার চেষ্টা করতে হবে, বেঁচে থাকতে হবে। তো নিয়মকানুন বলে দিলেন নাবিক। সবাই যার যার মতো তাড়াহুড়া করে লাইফ বোট, লাইফ জ্যাকেট নিয়ে আস্তে আস্তে নামতে লাগলেন। আর যারা নামতেছেন তারা ফিরে ফিরে জাহাজের সর্বশেষ অবস্থাটা কি দাঁড়ায় সেটা দেখার চেষ্টা করছেন। তো নামতে 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 সবাই নেমে গেলেন। শেষমেশ স্বামী স্ত্রী দুজন দাঁড়িয়ে আছেন শুধু, আর একটা মাত্র লাইফ জ্যাকেট আছে। তো কি করা যায়, দুইজনের মধ্যে আলোচনা চলছে। স্বামী স্ত্রীকে বলে তুমি লাইফ জ্যাকেট পরো, স্ত্রী বলছে স্বামীকে যে না তুমি লাইফ জ্যাকেট পরো। এই কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে স্বামী লাইফ জ্যাকেট পরে ঝাঁপ দিলেন। আর আর যারা ওই যে লাইফ জ্যাকেট বা লাইফ বোট ব্যবহার করে আগে নেমে গেলেন, তারা এই দম্পতির অবস্থাটা দেখছেন যে কি করে সর্বশেষ। তো স্বামী যখন কিছু দূর এগোলেন তখন তার স্ত্রী চিৎকার চেঁচামেচি করে কিছু একটা বললেন। তো কি বললেন তারা দূর থেকে স্পষ্ট সেটা শুনলেন না, তবে তারা দেখলেন বা বুঝলেন যে কিছু বলছে। এইটুক বলেই প্রিন্সিপাল মহোদয় থেমে গেলেন আর ছেলে মেয়েদের প্রশ্ন করলো, আচ্ছা আমি এখন তোমাদেরকে একটু প্রশ্ন করব, জানতে চাইব তোমাদের কি মনে হয় যে ওই যে স্ত্রী তার স্বামীকে চিৎকার চেঁচামেচি করে কি বলছিল, তোমাদের কি ধারণা? তো ছেলেমেয়েরা যথাযথ উত্তর দিতে লাগলো। কেউ বলছে কি আর বলবে স্যার, হয়তো বলছিল দুশ্চরিত্রবান, হয়তো বলছিল লম্পট, আবার কেউ বলল হয়তো বলছিল হ্যাঁ তুমি আরেকবার বিয়ে করে ভালো থেকো। এই ধরনের আজেবাজে কথাই বলছিল, আর কি বলবে এই সময়। তো ঠিক এই সময় একটি ছেলে কোনো উত্তর দিল না, কোনো প্রতিক্রিয়াও দিল না, সে গম্ভীর হয়ে বসে থাকলো। তো প্রিন্সিপাল স্যার ওই ছেলেটাকে বলল, আচ্ছা বাবা তুমি তো কোনো কথা বলছো না, উত্তর দিচ্ছ না, সবাই তাদের মতো করে উত্তর দিল, কারণটা কি, তুমি কি মনে করছো বলো তো একটু। ছেলেটা বলল, স্যার ওই আন্টি হয়তো ওনার স্বামীকে এমনও বলতে পারে যে আমাদের সন্তানকে তুমি দেখে রেখো, তার যেন কোনো অবহেলা না হয়, তার যেন কোনো অযত্ন না হয়, সে যেন কোনো দিন অমানুষ না হয়, এটা তোমার দায়িত্ব, এমনও বলতে পারে স্যার। তো প্রিন্সিপাল স্যার বললো, আচ্ছা তুমি কি গল্পটা জানো? ছেলেটা বললো, না তো স্যার। তাহলে তুমি এমন উত্তর দিলা? ছেলেটা বললো, স্যার আমার মাও চলে গেছেন, তিনিও যাবার বেলায় আমার বাবাকে এমন কথাই বলেছিলেন, তাই আমি ভাবছি ওই আন্টিও ওনার হাজব্যান্ডকে এমন কথা বলতে পারে। তো এটা শুনে একটু মেরে গেলেন প্রিন্সিপাল স্যার। তিনি বলছেন, হ্যাঁ তোমার মনে কষ্টটা আমি বুঝতে পেরেছি, তোমার মা নেই, তোমার কষ্ট তো আমি আর পূরণ করতে পারবো না, হ্যাঁ তবে তোমার পাশে আমি আছি, তোমার যখন যেটা প্রয়োজন, যেটা মনে হয় আমাকে বলবা, আমি তোমার কষ্ট যতটা লাঘব করতে পারি, তোমার প্রয়োজন যতটা সম্ভব পূরণ করার আমি পূরণ করার চেষ্টা করব, তোমার পাশে আমি থাকব। তো এটা বলার পরে প্রিন্সিপাল স্যার বলল, আচ্ছা গল্পটা আবার শুরু করি, কারণ এতক্ষণ তো গল্পটা ব্রেক ছিল, থেমেছিল, গল্পটা আবার শুরু করি।
ওই যে লোকটা একেবারে শেষ বেলায় যে লোকটা ঝাঁপ দিয়েছিল লাইফ জ্যাকেট পরে, সে সমুদ্রপথ পাড়ি দিয়ে তার বাড়ি চলে আসলো। বাড়িতে একটা ছোট্ট মেয়ে ছিল। তো এই ঘটনাটা এরই মধ্যে জানাজানি হয়ে গেছে মানুষের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে। পাড়া প্রতিবেশীরা ওই লোকটিকে দেখে নানা কথা, কটু কথা বলতে লাগলো যে তার স্ত্রীকে বাদ দিয়ে সে বেঁচে আসলো স্বার্থপরের মতো। মেয়েটারও কিছু অভিমান হলো। মেয়েটিও মনে মনে বলল যে বাবা হয়তো ইচ্ছে করলে মাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারতো, অথবা মাকে বাঁচিয়ে রাখলে তার বেশি ভালো হতো। তো এই ভেবে ভেবে মেয়েটারও মনে বেশ অভিমান হচ্ছিল বড্ড। মানুষেরও নানা কথা প্রতিবেশীদের তার কানে বাজছিল। তো সব মিলে এভাবে দিন চলতে লাগলো। তো চলতে চলতে মেয়েটাও এক সময় লেখাপড়া শেষ হলো, বড় হলো, তাকে বিয়ে দেওয়া হলো। প্রকৃতির নিয়মে লোকটারও অনেক বয়স বেড়ে গেল। এক সময় বয়স বাড়ার পর তার বাবা মারা গেলেন। মারা যাওয়ার পর মেয়েটা তার বাবার বাড়িতে আসলেন। এসে এই ঘর দরজা পরিষ্কার করলো, বাবার আলমারিও পরিষ্কার করতে গেল। এক সময় আলমারির ভিতরে একটা ডায়েরি পেল, বাবার ডায়েরি। তো সেটা উল্টে উল্টে মেয়েটা দেখছে দেখতে দেখতে যখন শেষ পাতায় গেল, তখন চোখটা থেমে গেল। আর তার পড়তে পড়তে তার চোখটাও ছলছল করে উঠল। ওই পাতায় ওই লোকটা তার স্ত্রীর উদ্দেশ্যে লিখছিল, হ্যাঁ তুমি হয়তো ভালোই আছো, আমিও শীঘ্রই চলে আসছি, দেখা হবে। অনেক দিন দুজন দুই পথে ছিলাম। তুমি জানো যে তোমাকে ছাড়া আমার একটা দিনও চলতো না। কিন্তু যে কয়টা দিন ছিলাম, যে কয়টা বছর ছিলাম, এটাকে আসলে চলা বলে না। কেননা তুমি ভালোই জানো যে তোমাকে ছাড়া আমি একটা দিনও চলতে পারতাম না। হ্যাঁ, তোমার কথা রেখেছি। তুমি বলেছিলে যে আমি তার মেয়েটার মা, আমি বাবা, তাকে যেন মানুষ করে গড়ে তুলি। আমার সাধ্যমতো চেষ্টা করেছি, তাকে পাত্রস্থও করেছি। তার ভালোই বিয়ে হয়েছে, সে এখন একটা ভালো চাকরিও করে। হ্যাঁ, আমাকে ভুল বুঝেছে, মাঝে মাঝে বড্ড অভিমান করেছে। আমি কিন্তু কোনো কথার উত্তর দেইনি, কটু কথাও বলেছে, উত্তর দেইনি। পাড়া প্রতিবেশীরা অনেক কথা বলেছে, উত্তর দেইনি। হ্যাঁ, শুধু তোমার কথাই ভেবেছি। তুমি যে আমাকে দায়িত্ব দিয়েছিলে, কর্তব্য দিয়েছিলে, আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। হ্যাঁ, তুমিও জানতে কেন আমি স্বার্থপরের মতো সেদিন তোমাকে ছেড়ে চলে আসছি। তুমি জানতে যে তোমার এমন কঠিন রোগ হয়েছে, তুমি 6 মাসের বেশি দিন আর বাঁচতে না, ডাক্তার তোমাকে বলে দিয়েছিল। আর মেয়েটাকে নিয়ে তুমি খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলে। আমাকে দায়িত্ব দিয়েছিলে তুমি যে মেয়েটাকে যেন বড় করি, মানুষের মতো মানুষ করি। হ্যাঁ, আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি। এখন আর দুঃখ নাই, সে পাত্রস্থ হয়েছে, একটা চাকরি পেয়েছে। হ্যাঁ, চলে আসছি, শীঘ্রই চলে আসছি, দেখা হবে তোমার আর আমার মধ্যে। আবার হয়তো আমরা ভালো থাকবো দুজনে মিলে। পড়তে পড়তে মেয়েটার চোখ ছলছল নয়, চোখ গড়িয়ে জল পড়তে লাগলো। আর ভাবলো যে বাবার প্রতি কতই না সন্দেহ ছিল, অবিচার ছিল। আসলে কি বলুন তো, কি বুঝলেন? ধুম করে কারো জাজ করতে নেই, বিচার করতে নেই। কারো সম্পর্কে কোনো মন্তব্য করতে হলে, কোনো জাজ করতে হলে শতবার ভেবে নিতে হয়। শতবার ভেবেই কারো সম্পর্কে মন্তব্য করা উচিত। এমনি এমনি কারো নিয়ে মজাও করতে নেই, কারো নিয়ে মন্তব্য করতে নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।